देखो टुलू मंडल मीनार मंडल ये तो पहले झांकी है, अभी पूरा বীরভূম का सारे चोर बाकी है। ঘুণ ধরে গেছে, ঘুণ ছাড়াতে গেলে তো আপনাকে একটু কেরোসিন দিতেই হবে, একটু কেমিক্যাল দিতে হবে, সেজন্য কেমিক্যাল দিচ্ছিলাম একটু। বোলপুরের শান্তিনিকেতন থেকে কালীঘাটের শান্তিনিকেতন পর্যন্ত করিডোর করে সেই সময় বাঘা এসপি ছিলেন, আমাকে জেল খাটিয়েছিলেন। বাংলার মানুষ জানে কেষ্ট চোর, পিসি চোর, তৃণমূলের সবাই চোর। হাসনের বিধায়ক তো মানুষ খুঁজে পাচ্ছে না, পোস্টার লাগাবে দুদিন পরে যে হাসনের বিধায়ক নিখোঁজ। কি বলবো, ও তো কেষ্টমণ্ডলের থেকে বড় চোর। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। মমতা ব্যানার্জিকে যদি কেউ নেত্রী বানিয়েছে সেটা ভারতীয় জনতা পার্টি। গদ্দার যদি ভারতবর্ষের ইতিহাসে কেউ থাকে, শুভেন্দু অধিকারী গদ্দার নয়, গদ্দার হচ্ছে মমতা ব্যানার্জি। বলছি ব্যক্তি ধ্রুব সাহা আর রাজনীতিক ধ্রুব সাহার মধ্যে কাকে আপনি এগিয়ে রাখবেন? সেজন্য আমি জেলা সভাপতি ছিলাম, আমিও কিছু হনো ছিলাম না, আর আমাদের বাকি কেউ সেরকম নয়, সবাই মিলে একসঙ্গে কাজ করছে। আমি জেলা সভাপতির নেতৃত্বে 4 জন জেলায় এমএলএ হয়েছে। এই যে আপনার সম্পর্কে মাঝে ফেসবুকে কিছু কুৎসা লড়াচ্ছিল কিছু মানুষ, এগুলোকে আপনার কষ্ট দেয় না? কিভাবে দেখেন? এই যে আপনি হাসপাতালে গেলেন, বকাবকি করলেন, তা থেকে কাজ হচ্ছে? আপনি একবার কমসে কম আপনার ক্যামেরা নিয়ে যাবেন, রামপুরহাটের হসপিটালের পরিস্থিতি কি আছে, 4 তারিখের আগে কি ছিল, এখন কি আছে, একবার গিয়ে দেখে আসুন। অনেক পাল্টে গেছে। পাল্টে গেছে নয়, আপনি সময় দিন, আগামী সময় রামপুরহাটে যে ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম আছে সব বন্ধ হয়ে যাবে। আমরা প্রজেক্ট আনবো, 100 টাকা করে রামপুরহাটের মানুষ সন্ধ্যাবেলায় যে ডাক্তারকে 500 টাকায় ভিজিট দিয়ে দেখে, তাকে 100 টাকায় ভিজিট দিয়ে হসপিটালে দেখতে পাবে। এটা কি মানে চলতি বছরে শুরু করা যাবে? একদম হয়ে যাবে। সমাজ বুঝতে পেরেছিল এরা থাকবে না। পুলিশ আর প্রশাসন এই যন্ত্র নিয়ে তো তৃণমূল চলছিল, ঠিক। সুতরাং তৃণমূলের বিদায় নিশ্চিত ছিল, সময়ের অপেক্ষা ছিল। এবারে 26-এ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিকে একটু এগিয়ে দিতে সুবিধা করেছে না? এটা অটোমেটিক্যালি মানুষের দিক করেছিল যে এবারে তৃণমূলকে হাঁটাতেই হবে। 1 সেকেন্ডে একটা সম্প্রদায়ের মানুষ তোমাদের গুটিয়ে দেবে। আমি আছি বলে তোমরা বেঁচে আছো, ঠিক। পরিবর্তন চেয়েছে বলে পশ্চিমবাংলায় পরিবর্তন হয়েছে। नाली नर्दमा समय महासंग्राम का नाम नहीं विश्राम का, तीनों लोग धन्य है, देवता प्रसन्न है, एक नया ज्योति जली, श्री राम जी का सेना चली। সুতরাং আমাদের অনেক কাজ করতে হবে, সংগ্রাম এখনো বাকি আছে। বাংলাকে, পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে গিয়ে ভারতবর্ষকে যেমন বিশ্বগুরু করতে হবে, পশ্চিম বাংলাকে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ করতে হবে। নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। আমাদের S2S মিডিয়ায় যে পডকাস্ট হ্যালো পৃথিবী, সেই পডকাস্টের ধারাবাহিকতায় আজকে আবার এই সন্ধ্যায় আপনাদের সঙ্গে আমরা উপস্থিত, এবং আজকে রয়েছেন আমাদের সঙ্গে ধ্রুব সাহা, রামপুরহাটের বিধায়ক, সবাই চেনেন। ধ্রুবদা, প্রথমে S2S মিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। নমস্কার। ধ্রুবদা, কেমন আছেন আপনি? একদম ভালো, ফাইন, প্রচুর ভালো। রামপুরহাটের নতুন দায়িত্ব বিধায়ক হিসেবে কেমন লাগছে? দায়িত্ব নয়, মানে কাজ বেড়ে গেছে, বিশ্রামের সময় নাই। মানুষের প্রত্যাশা অনেক, মানুষের দাবি অনেক, সেই দাবি প্রত্যাশাকে পূরণ করতে হবে। তার জন্য আমাদের যে লড়াই, সে লড়াই আমাদের এগিয়ে যেতে হবে। ঠিক, সেই কাজটি করছেন 100%। জেতার পরে আমি দেখলাম যে আপনি গেলেন আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে, গেলেন এবং মিষ্টি খাওয়ালেন। কেমন লাগলো? দেখুন, আশিসবাবু অধ্যাপক ছিলেন, রাজনৈতিক ব্যক্তি, একটা ব্যক্তিসত্তা একটা আলাদা, এবং ওনার ব্যক্তি জীবনটা আলাদা। আমি অধ্যাপক আশিস ব্যানার্জিকে প্রণাম করেছি, মিষ্টি খাইয়েছি। তৃণমূলের আশিস ব্যানার্জি, চুরির সঙ্গে থাকা আশিস ব্যানার্জিকে আমি মিষ্টি খাওয়াইনি, শ্রদ্ধাও করি না। জেতার পরে আমি দেখছিলাম কিছু জায়গায় আপনি যাচ্ছিলেন, বিশেষ করে হসপিটাল, তার পরিষেবাগুলো কেমন, মানুষ পরিষেবায় কেমন পাচ্ছে না পাচ্ছে, এগুলো আপনি খতিয়ে দেখছিলেন। এমনকি বেশ কিছু জায়গায় আধিকারিকদেরকেও আপনাকে একটু ধমক দিতে দেখলাম বেশ কিছু ক্ষেত্রে। এগুলো কেন করতে হচ্ছিল? ঘুণ ধরে গেছে,
খুন ছাড়াতে গেলে তো আপনাকে একটু কেরোসিন দিতেই হবে, একটু কেমিক্যাল দিতে হবে, সেই জন্য কেমিক্যাল দিচ্ছিলাম একটু। বাংলার মানুষ, বীরভূমের মানুষ, রামপুরহাটের মানুষ পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে, কাজ চাইছে, তাই কাজ দিতে গেলে ওষুধ দিতে হবে, ওষুধ দেওয়া হচ্ছিল। আজকে আমরা এমন একটা দিনে বসেছি আপনার সঙ্গে, গত 24 ঘন্টায় বীরভূমে বিভিন্ন জায়গায় রেড চলছিল। মোহাম্মদ বাজারে মিনার মণ্ডল মানে টুলু মণ্ডলের নিকট আত্মীয়, তার ঘর থেকে 15 কেজি সোনা এবং এদিকে প্রায় 29 কোটির কাছাকাছি সকালে উদ্ধার হয়েছে। বিভিন্ন জায়গায় এখনও তল্লাশি চলছে, সিউড়ির বাড়িতে তল্লাশি চলছে। এই যে কোটি কোটি টাকা উদ্ধার এবং আপনি ইন্টারভিউ দিয়েছেন, কি বলবেন? देखो टुलू मंडल, मीनार मंडल, ये तो पहले झांकी है, अभी पूरा বীরভূম का सारे चोर बाकी है। ঠিক। তো স্বাভাবিকভাবেই এই চোরেদেরকে আমরা আগামী সময় সামনে আনব, ঠিক। কেউ ছাড়া পাবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মানুষের স্বপ্নের ফেরিওয়ালা, বিরোধী দলনেতা থেকে কোচবিহার থেকে কাকদ্বীপ, পশ্চিমবাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছেন যে পশ্চিমবাংলার উন্নয়ন হবে, শিল্প হবে, কলকারখানা হবে, বেকার যুবকের কর্মসংস্থান হবে, মা বোনেদের নিরাপত্তা হবে, সরকারি কর্মচারীরা ডিএ পাবে। আর আজকে সেই কাজ উনি করছেন, আমরা ওনার সৈনিক। স্বাভাবিকভাবেই এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিশ্রামের কোনো জায়গা নাই। বাংলার মানুষকে, বীরভূমের মানুষকে, রামপুরহাটের মানুষকে, আমাদের রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে পূরণ করার জন্য যে দায়িত্ব রামপুরহাটের মানুষ আমাকে দিয়েছে, সে কাজ আমি করে যাব। ঠিক। একটা হিসেব বলছে, কিছু আপনি একটা অনুব্রত মণ্ডলের ইন্টারভিউকে আপনি কোট করছিলেন যে উনি বলছেন আমি যখন জেলে গেছিলাম তার আগে তিনি বলেছিলেন 3.5 কোটি টাকা করে নাকি ডেলি দিত। তার মানে হিসেব করলে মাসে 90 কোটি, বছরে কয়েক হাজার, আর প্রায় 1800 কোটি বেশি হচ্ছে। তাই এইটা উনি কোট করে বলছেন যে আমি এটা দিতাম। আর এখন কোথায় দিতেন উনি? হ্যাঁ, এটাই দিতেন তো বলেছেন, ঠিক বলেছেন, ঠিক। কিন্তু দিতেন তো কোথায় দিতেন? হ্যাঁ, বীরভূমের মানুষ, বাংলার মানুষ জানতে চাইছে পশ্চিমবাংলায় এতদিন পর্যন্ত যে লোকটা মমতা ব্যানার্জির কাছের ছিল, শুধু কিসের জন্য কাছের ছিল, হঠাৎ কিসের জন্য দূরে হলো, এ প্রেম বিচ্ছেদ কি কারণে কেটে গেল, বাংলার মানুষ তো জানতে চাইছে। মানে প্রেমটা কেন বিচ্ছেদ হলো? বিচ্ছেদ হলো, ঠিক। স্বাভাবিকভাবে টাকাটা উনি 3.5 কোটি টাকা দিয়েছে বলছে। আমি বীরভূমের প্রশাসনকে আজকে আমাদের রামপুরহাটের কিছু দাবি দাবা নিয়ে বসেছিলাম, মানে আপনাদের ডেভেলপমেন্ট মিটিং, ডেভেলপমেন্টের জন্য। আমরাও মানুষের জন্য দায়বদ্ধ। আমি কথা প্রসঙ্গে বীরভূমের প্রশাসনকে জিজ্ঞেস করলাম যে আপনারা বলুন যে 3.5 কোটি টাকা কেষ্টমণ্ডল জমা দিয়েছে, সেই টাকা কবে কোথায় জমা হয়েছিল? এবার উনি দিয়েছেন, আজকে আমরা আপনাকে দেখাতে পারি যে আমরা জমা দিয়েছি, তার গ্যাপ আছে। 24-25-এ উনি দেখলাম আমি, আর উনি জমা দেওয়ার আগেও দিয়েছে। ও তো পুরো চুরি করেছে, সবাই জানে। শান্তিনিকেতন থেকে, বোলপুরের শান্তিনিকেতন থেকে কালীঘাটের শান্তিনিকেতন পর্যন্ত করিডোর করে, সেই সময় বাঘা এসপি ছিলেন, আমাকে জেল খাটিয়েছিলেন। তো তিনি তো এটা বোধহয় স্যামসিং এর সময়, হ্যাঁ ঠিক। তো স্বাভাবিকভাবে তিনি তো করিডোর করে নিয়ে গেছেন, মানে টাকা পৌঁছে দেওয়া, টাকা পৌঁছে দিয়েছেন। পুলিশের গাড়ি ঘিরে টাকা নিয়ে যেত। উনি বলতেন আমি সেই সময় দিতাম, তো উনি তো কোথায় দিতাম বলেননি। না, সেটা বলেননি। উনি বলেন তুলে দিতাম, তুলে উনি পিসিকে দিতেন। মানে আপনার প্রশ্ন হচ্ছে কোথায় দিতেন? কোথায়? স্বাভাবিক, যদি আজকে টাকা উঠলো, আপনি একটা আরটিআই করুন, বলুক উনি কত তারিখ থেকে কত তারিখ 3.5 কোটি টাকা করে দিয়েছেন, আর আপনি আরটিআই করে রিপোর্ট নিন কত তারিখ, সেই তারিখে বীরভূম ট্রেজারিতে কত টাকা জমা পড়েছে। তাহলে তো ওনাকে জানাতে হবে। বীরভূম ট্রেজারির মাধ্যমেই তো কলকাতাতে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে সেই টাকা তো একটা হিসাবের মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, এবং এটা হিসাব থাকতে হবে, দেখাক হিসাব। সেই হিসাবটাই এখন বার হচ্ছে, 3.5 কোটি টাকাটা কোথায় গেছে। এখন আমি আপনাদের বললাম এটা ঝাঁকি, আরও অনেক বাকি। আচ্ছা, অনুব্রত মণ্ডল আজকে খুব একটু রাগারাগি করছিলেন,
যে টুলু মণ্ডলের যে এত টাকা উদ্ধার হচ্ছে সবেতে ওনাকে জড়িয়ে ফেলা হচ্ছে, ওনার একটু মন খারাপ। এবং তার সঙ্গে উনি বলছেন উনি তো পলিটিক্যাল লোক, যে কোনো মানুষই আসতে পারে, এটা সব কিছুতে ওটাকে ঝুলিয়ে দেওয়ার মানেটা কি? বাঁচার চেষ্টা, বাঁচার চেষ্টা। এত কিছু বলছে যে না আমি চোর নয়, ঠিক আছে। কেষ্টবাবু যদি চোর না হয় তাহলে কেষ্টবাবু জেলের পরে, জেল থেকে আসার পরে আবার কেন লড়াইটা শুরু করেছিলেন? উনি ভাবতে পারছেন না যে কি হতে পারে, সেই জন্য একবার জেলের তিহারের জলের ভয়টা করছেন। তিহারে তো জল খেয়েছেন, ঠিক। সেই জলের টেস্টটা একবার মনে পড়ছে, তখন একবার ভাবছে যে আমি ওইখানে থাকলে হবে না, এখানে যাই। একবার কালীঘাট তৃণমূল, একবার ভালো তৃণমূল। উনি বুঝতে পারছেন না কোথায় যাবেন। বাঁচবো সেই জন্য বাঁচবেন, কিন্তু কেউ বাঁচবে না। বাংলার মানুষ জানে কেষ্ট চোর, পিসি চোর, তৃণমূলের সবাই চোর। সুতরাং কোনো চোরই বাঁচবে না, শুধু সময়ের অপেক্ষা। এরা আজকে তুমি যতই সাধু সাজো, তো সাধু হওয়া যাবে না। আপনি আগের দিনই এবারে বিধানসভায় সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আপনি যখন প্রথম গেলেন, অনুভূতি কেমন ছিল, কেমন লাগলো? মনে হলো যে মানুষের দরবারে মন্দিরে এসে পৌঁছানো? অনুভূতি কেমন ছিল জানি না, আমি মনে হচ্ছে যে দায়িত্বটা, কাজটা অনেক বেড়ে গেল, সময়টা অনেক কম হয়ে গেল। 24 ঘন্টার দিন রাতটা মনে হচ্ছে 48 ঘন্টা হলে ভালো হতো। মানুষ যেভাবে চাইছে সেই চাওয়াই যদি সময় দিতে হয় তাহলে আরও সময় লাগবে একটা দিনকে। কিন্তু সেটা অনেক মানুষের অনেক কষ্ট, কারো জমি দখল হয়ে গেছে, রেকর্ড আছে জমি নাই, জমি আছে রেকর্ড নাই, কারো চাকরি চলে গেছে, শুধুমাত্র তৃণমূলের উপঢৌকন দিতে পারেননি, চাকরি চলে গেছে। আমার কাছে আপনারা দেখেছেন আমি জনতার দরবার করছি, ঠিক। সেই জনতার দরবারে লক্ষ লক্ষ মানুষ এসে, মানে 3-4খানা বিধানসভা, ওখানে বাকি 3খানা বিধানসভাতে হাসন আসে, নলহাটি আসে, মুরাডই আসে। হাসনের বিধায়ক তো যাচ্ছেন না। হাসনের বিধায়ক তো মানুষ খুঁজে পাচ্ছে না, পোস্টার লাগাবে দুদিন পরে যে হাসনের বিধায়ক নিখোঁজ। না, হাসনের বিধায়ক কালকে একটা প্রেস ব্রিফ করে জানিয়েছেন একটা সাংবাদিক সম্মেলন করে যে উনি চোর যদি প্রমাণিত হন সব ছেড়ে দেবেন। কি বলবো, ও তো কেষ্টমণ্ডলের থেকে বড় চোর। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। জেলা পরিষদটাকে হজ হাউস বানিয়ে দিয়েছিল এবং লাস্ট কেষ্টবাবু যতদিন ছিলেন না, ছিল একটা অঞ্চলের নেতা, সুযোগ পেয়ে উনি কন্ট্রোল করতে পারেননি নিজেকে, ঠিক আছে। উনি যতই নিজেকে সৎ সাজার চেষ্টা করুক, ঠিক আছে, তো স্বাভাবিকভাবে উনি সৎ নন। আর উনি ভাবছেন যে ভালো তৃণমূল থেকে মমতাময়ী মা, মমতার কৃপা, কত ভাষণ শুনেছেন না ভোটের আগে, তো মমতাটা কোথায় গেল? উনি বলতেন যে গলা কেটে দিলে 2 ফোঁটা রক্ত বেরোলে একটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বেরোবে, একটা মমতাময়ী মা, একটা মমতাময়ী মা। তা কোথায় মমতাময়ী মা, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? কেন এইগুলো? এখনো তো মমতা ব্যানার্জির সঙ্গে অনেক লোক আছে। একদম। যদি তুমি চুরি করনি, যদি তুমি ভালো, তাহলে তুমি কেন ভালো তৃণমূল ছাড়লা? ভাবছে যে ওখানে বেঁচে যাবে নাকি? তদন্ত হবে না নাকি? মানুষ ছাড়বে কেন? তুমি ভাই ভালো লোক, জেলা পরিষদে আসতে পারছো না, কারণ জানো যে তুমি চুরি করেছো, তুমি বালির টাকা খেয়েছো, ডিসিআরের ভাগ খেয়েছো, হজ হাউস বানিয়ে দিয়ে প্রত্যেকটা কাজের 15 থেকে 20% টেন্ডারের কাটমানি খেয়েছো, সেই টাকাটাও কম নয়। লাস্ট 2 বছরে, 2.5 বছরে হ্যাঁ, কোনো মানুষ কাজ পায়নি। সব কোনো টেন্ডার লিগ্যাল টেন্ডার নয়। 2জন 3জন 4জনকে টেন্ডারে একই ব্যক্তি দিয়েছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে অনলাইন করেছে। কেউ করেছে ভাগনাকে লাগিয়েছে, ভাতিজাকে লাগিয়েছে, নিয়ে তাকে থ্রেডিং করেছে, তুলে নাও, না তুললে মেরে দেবো, বম মেরে দেবো, ভয় দেখিয়েছে, কেসের ভয় দেখিয়েছে। আরে আমরা একটা কাজ বললে কাজ করতে পারিনি। তো আজকে তোমার যদি ভয় না থাকে, বাপের বেটা হবা, বুক চুদিয়ে আসো, আমি নাই, তুমি থাকলে না কেন কেষ্টমণ্ডল মমতা ব্যানার্জির সঙ্গে? কেন তোমার মমতাময়ী মা আজকে তোমার কাছে খারাপ হলো? সুতরাং তৃণমূলের কেউ ভালো নয়, সব চোর, সব চোর। যে দলের মাথা চোর হয়, বাকিরা কি হবে? তৃণমূলের নীতি কি আপনি বলেন?
তৃণমূলের আদর্শ কি আপনি বলেন? তৃণমূলের ইকোনমিক পলিসি কী ছিল আপনি বলেন? আমরা একটা রাজনৈতিক দল করি, আমাদের নীতি ছিল, আমাদের নীতি আছে, আমাদের নীতি থাকবে, আমরা আদর্শ আমাদের সঙ্গে আছে। আমাদের কাছে ব্যক্তি ক্ষুদ্র একর, রাষ্ট্র সর্বোপরি, দল মাঝে। ঠিক। ওদের কাছে তো সব থেকে বড় বিষয় হচ্ছে যে মমতাময়ী মা আর রক্ত অভিষেক। তো সে তো কোন দিকে কোনটা কী দিল দেখেন। রামপুরহাটের এখন বিধায়ক, আপনার অনেকটা এরিয়ার দায়িত্ব। রামপুরহাটের কোন বিষয়গুলোকে আপনি উন্নয়নের প্রথম সারিতে রাখছেন, রামপুরহাটের বা কি করতে হবে আপনার? মানুষের সুখ স্বাচ্ছন্দ্য, রামপুরহাটের মানুষের ব্যক্তি জীবনের বিকাশ থেকে আরম্ভ করে বিকশিত রামপুরহাট, আর বিকশিত রামপুরহাটের হাত ধরে হবে বিকশিত বীরভূম। বীরভূম বিকশিত হলেই পশ্চিমবাংলা বিকশিত হবে। বিকশিত পশ্চিমবাংলায় 2047 সালে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত হবে। 47-এ একদম, এটা আমাদের মোটো, আমাদের লক্ষ্য। তৃণমূলের লক্ষ্য কী ছিল? সিপিএম হারা, সিপিএমকে হারানো। সিপিএমের অত্যাচার ছিল। মমতা ব্যানার্জিকে যদি কেউ নেত্রী বানিয়েছে সেটা ভারতীয় জনতা পার্টি। গদ্দার যদি ভারতবর্ষের ইতিহাসে কেউ থাকে, শুভেন্দু অধিকারী গদ্দার নয়, গদ্দার হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ ভারতীয় জনতা পার্টির আতর ঘরে জন্ম নিয়ে তুমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে গদ্দারি করেছো। ঠিক। তাহলে তার লক্ষ্য কী ছিল, উদ্দেশ্য কী ছিল? মমতা ব্যানার্জির উদ্দেশ্য লক্ষ্য ছিল সিপিএমকে সরা। সিপিএম সরে গেছিলো, তারপরে তুমি বড় সিপিএম হয়ে গেছিলে, সেই জন্য তুমি থাকছিলে। কিন্তু বাংলার মানুষ তো ঠিক করেছিল যে সিপিএমকে রাখবে না। অধ্যাপক তথাগত রায় বলেছিলেন সিপিএমের যোগ্য ছাত্রীর নাম মমতা ব্যানার্জি। ঠিক আছে। একটা বিষয় হচ্ছে যে 4 তারিখের পরে জেলা পরিষদে সভাধিপতি আসছেন না। গোটা রাজ্যেরই একই অবস্থা, যে অনেক জেলা পরিষদে আসছেন না বা আসছেন না। কিন্তু 15 এফসির অলরেডি কাজের শেষ হয়ে এলো, 16 এফসিও এসে গেছে। উন্নয়ন জরুরি, পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। ফলে উন্নয়নের যে বন্ধ বা স্তব্ধ আছে, এইটাকে গতি দেওয়ার জন্য কি পরিকল্পনা আছে? খুব দ্রুতই তো করতে হবে, কারণ 16ই আগস্টের মধ্যে যদি আপনি 16 এফসির যদি বিষয় না আপলোড করেন, তাহলে কাজগুলো থমকে যাবে। সব আপলোড হবে, সব কাজ হবে দ্রুত, শুধু সময়ের অপেক্ষা। অনেক রকম প্রক্রিয়া আছে, সব প্রক্রিয়া সংবাদ মাধ্যমের সামনে বলা সম্ভব নয়। মন্ত্রগুপ্ত আমরাও পাঠ করেছি। ঠিক। তো আইনের মতো করবে, চলবে, উন্নয়ন এগিয়ে যাবে। এই উন্নয়ন পিসি ভাইপের উন্নয়ন নয়, এই উন্নয়ন বাংলার প্রকৃত উন্নয়ন। যে উন্নয়নে ট্যাক্স ফাঁকি কেউ দিতে পারবে না, টাকা কেউ চুরি করতে পারবে না, গরিব মানুষ তাদের অধিকার পাবে। একদম, এটাই মানে মূল এবং শ্রেষ্ঠ মন্ত্র। একদম। বলছি, ব্যক্তি ধ্রুব সাহা আর রাজনীতিক ধ্রুব সাহার মধ্যে কাকে আপনি এগিয়ে রাখবেন? দেখুন, ব্যক্তি ব্যক্তি মেয়ে জায়গায় রাষ্ট্র চেতনা, জনমন সংস্কার করে এই সাধনা। তো ব্যক্তি আর রাজনীতি দুটো একে অপরের পরিপূরক। ব্যক্তি ধ্রুব সাহা না থাকলে রাজনৈতিক ধ্রুব সাহা থাকবে না। একদম। সেজন্য ব্যক্তি সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার। সেজন্য ধ্রুব সাহা যদি চোর হয় তাহলে রাষ্ট্র চোর হবে। তাহলে রাষ্ট্রর যদি চুরি বন্ধ করতে হয় তো ধ্রুব সাহাকে ঠিক করতে হবে। তো একে অপরের পরিপূরক। একটা ইন্টারভিউতে নিচুতলার কর্মীদের একটা উপদেশ আপনি দিয়েছিলেন ভোটের আগে, জলে নেমো, চুল ভিজিও না। আজও কি সেই কথা বলবেন? 100%। কেন? সব জায়গায় পৌঁছাতে হবে। দেখুন, টাকা পয়সা হ্যান ত্যান সমস্ত কিছু নিয়েই তো ডেভেলপমেন্টের কাজ হবে। জেলা পরিষদে মানে কাজল শেখ ভাইজান আমাদের ঢুকেছে, মানুষের উন্নয়নের জন্য টাকা আয় করেছে, টাকাতেই সে ঢুকে গেছে, কমিশন নিতে লেগেছে। তো তাহলে জলে নামতে হবে, যদি জলটা নিজেই খেতে লাগে, চুলটা ভিজিয়ে দেয়, তাহলে কী হবে? আমি সেই জন্য বলেছি। মানে খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য। একদম। আমি দেখুন, রামপুরহাট বিধানসভার বিধায়ক, নলহাটিতে বাড়ি, এই যে তামাম পাথর শিল্পর এলাকা, বীরভূম জেলার 90% আমার জন্মস্থান আর কর্মস্থানের মধ্যে। স্বাভাবিকভাবেই আমি যদি জলে নেমে চুল ভিজাই, তাহলে তো নিশ্চিতভাবেই আগামী দিনে সেটাই দেখবে যেটা আজকে দেখছে। সেই জন্য আঙুল তুলবে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে ঠাকুর রামকৃষ্ণ ভাবাদর্শে বিশ্বাসী। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যে
জল আর দুধের পড়ে গেলে দুধটা যেন আলাদাভাবে থেকে যায়, খাওয়া যায়। ঠিক। সেই জন্য অন্যায় বরদাস্ত করা হবে না, অন্যায়ের মধ্যে ঢোকা হবে না। যখন সভাপতি বদল হলো, নতুন জেলা সভাপতি হলো, এবং নতুন সভাপতিকে আপনি কি পরামর্শ দিয়েছিলেন যে এবারে ভোটে এতটা সাফল্য এলো গোটা জেলা জুড়ে? নতুন জেলা সভাপতির উদ্যম পরিশ্রম সফলতা এনে দিয়েছে। আপনি কিছু আমি জেলা সভাপতির নেতৃত্বে পার্টি করি না, তখন আপনি ছেড়ে যাচ্ছেন, তখন কিছু বলেছিলেন? না, সে তো আমাদের পার্টিতে কোনো এরকম ব্যাপার নয়। আমরা থিঙ্ক টুগেদার, ওয়ার্ক টুগেদার, এই নীতিতে বিশ্বাস করি। একদম। সেই জন্য আমি জেলা সভাপতি ছিলাম, আমিও কিছু ছিলাম না, আর আমাদের বাকি কেউ সেরকম নয়, সবাই মিলে একসঙ্গে কাজ করছে। আমি জেলা সভাপতির নেতৃত্বে 4 জন জেলায় এমএলএ হয়েছে, ঠিক। তার মধ্যে আমি একজন। 6 জন? আমাদের জেলা সভাপতি সাংগঠনিকভাবে 4 জন। ও, সাংগঠনিক দুটো আপনাদের, একটা হচ্ছে বোলপুর সাংগঠনিক জেলা আর বীরভূম সাংগঠনিক জেলা। ওই জেলাতে 6 জন এমএলএ হয়েছে। ঠিক। আপনি বলেছিলেন যে জাতীয়তাবাদী সনাতনী সমাজে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে কাজ সম্পূর্ণ হবে বলে মন্তব্য করেছে, তাহলে কি সেই কাজ আজ সম্পূর্ণ হলো? এ তো কন্টিনিউয়াস প্রসেস। একদিনে যদি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর 100% কাজ হয়ে গেছে, এটা আমি বলতে পারি কাজ সম্পূর্ণ হলো? না, কাজ করে যেতে হবে। কাজ তো এখন একটা কন্টিনিউয়াস প্রসেস। একদম। মমতা ব্যানার্জি বলেছিল কিনা বলেন? হ্যাঁ, 100% কমপ্লিট। 100% কমপ্লিট হয়ে গেল। ভাই, তাহলে তুমি থাকবে কেন? আমি যদি আজকে বলি কাজ সম্পূর্ণ হলো, তাহলে আমার তো পদত্যাগ করে দেওয়া উচিত, কাজ শেষ হয়ে গেছে আমার। ছুটিতে যাওয়া উচিত, ছুটি যাওয়া উচিত, রেস্টে চলে যাওয়া উচিত। তাহলে কাজ শুরু হয়েছে। ঠিক। ঠিক আছে। এবং আপনাকে বলছি, আমরা সনাতনী সংস্কৃতির রক্ষক, আমরা ধারক, আমরা বাহক। সনাতনী সংস্কৃতিকে আমরা এগিয়ে নিয়ে যাব। আর অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন, হাম রহে না রহে 2-4 দিন, তেরা বৈভব অমর রহে মা। ঠিক। মা ভারতী, তোমার বৈভবকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। ঠিক। এই যে আপনার সম্পর্কে মাঝে ফেসবুকে কিছু কুৎসা লড়াচ্ছিল কিছু মানুষ, এগুলোকে আপনার কষ্ট দেয় না? কিভাবে দেখেন? দেখুন, যে সব টুলুমন্ডল আমাদের ধ্রুবদার অনেক জমি আছে, এই আছে সেই আছে, যে বলছিল, এটাকে কিরকমভাবে দেখেন? দেখুন, আমি কষ্ট পাবেন না? রিয়াক্ট করিনি, কষ্ট তো পাবোই। ঠিক। এর পিছনে বড় অভিসন্ধি আছে। আচ্ছা। একদম নির্ভয়ে কোনো রকম কারো কাছে মাথা নত না করে এগিয়ে যাচ্ছে অনেকের ঈর্ষা। সেই ঈর্ষার কারণে এই ধরনের বক্তব্য রেখে বলা। মানুষ, জনতা জনার্দন সমস্ত কিছু জানে। ঠিক। রামপুরহাটের মানুষ 1,11,543 জন মানুষ আশীর্বাদ করেছে। তাহলে তারাই তো নির্ণয় করেছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। ডাকলে কাকে পাই, কে বিপদে থাকে। ঠিক। সুতরাং এইসব কথাবার্তা বলে চরিত্রকে কালিমালিপ্ত করেছে। দেশের যশস্বী প্রধানমন্ত্রীর চরিত্রকে কালিমালিপ্ত করছে। ঠিক। সে কারণে এটা তো করবেই, আর এটাকে সহ্য করে এগিয়ে যেতে হবে। কিন্তু সত্য সত্যই। এই ধরনের সমালোচনাগুলো আপনি কিভাবে রিয়াক্ট করেন? আমি কোনো রিয়াক্টই করি না, কারণ সমালোচকদের কাজই হচ্ছে সমালোচনা করা। ঠিক। আমার মনে হয় যারা এরকম বলছে তাদের বলাটা আমি কোনোদিন সত্য হতে দেবো না। তারা বলছে বলতে থাকুক। আর ওটাকে মেখে আলাদা করে নিজেকে মন খারাপের কোনো জায়গা না, নেই। একদম নয়। নিজের উদ্যোগ নষ্ট হবে তাতে। একদম। বর্তমান যে সময় চলছে, শিক্ষিত সমাজে রাজনীতি থেকে আসা উচিত বলে আপনি মনে করেন, না সবারই রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত? দেখুন, রাজনীতিতে অবশ্যই শিক্ষিত সমাজ, ভালো মানুষ, তাদেরকে প্রত্যক্ষভাবে আসা উচিত। ঠিক। যদি না আসে তাহলে অমুক চোর, অমুক ডাকাত, অমুক খেয়ে নিল বলে তো লাভ নাই। না ভাই, খেয়ে যদি নিল তোমার মনে হচ্ছে, ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে বহুদলীয় শাসন ব্যবস্থার কায়েম আছে, তো তুমি এসো সঙ্গে নিয়ে সেটা ঠিক নিয়ে সমালোচনা করো, গঠনমূলক সমালোচনা করো। ধ্রুব সাহা এমএলএ হয়েছে, বীরভূমে 4খানা বিধায়ক হয়েছে, পশ্চিমবাংলায় একটা শক্তিশালী মজবুত সরকার 208টা বিধায়ক নিয়ে হয়েছে। তোমার মনে হলে তোমার গঠনতান্ত্রিক সমালোচনা করার অধিকার আছে। একদম। আপনি জানলে অবাক হবেন, আপনারা জানেন আমি প্রতিবাদ করেছি আমাদের মাননীয় স্পিকারকে। সদনে আমাদের 208খানা বিধায়ক, বিরোধীদের সব মিলিয়ে
বাকি 294 বাকিটা বিধায়ক। ঠিক। তো আমি বলতে গেলে আমি বলতে পারছি 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট, ম্যাক্সিমাম আমাকে কোনো 7 মিনিটের বেশি বলতে দেয়নি। ঠিক। অথচ ওদেরকে একজনকে 15 মিনিট 20 মিনিট করে বলতে দিচ্ছে। তো আমরা তো শুনছি, আমরা তো সময় দিয়েছি। আমাদের মাননীয় বিরোধী দলনেতা ছিলেন আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই সময় তো আমাদেরকে বলতে দেয়নি এত। না, আপনাদেরকে বলতে দেওয়া আমাদের হচ্ছে না। তো শুধুই ঝগড়া করেছে, সাসপেন্ড করেছে, তাদের বাকিদেরকে তো বলতে দেওয়া হচ্ছে। সুতরাং আমরাও চাই যে গঠনমূলক সমালোচনা করুক, গঠনমূলক সমালোচনার কাছ থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যমে পশ্চিমবাংলা এগিয়ে যাবে। মহামতি গোখলে বলেছিলেন, হট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। ঠিক। সেই কারণে আজকের বাংলা যা আছে, আগামী দিনে সেই বাংলা উন্নততর হবে এবং এই উন্নততর বাংলা আগামী দিনে ভারতবর্ষকে রাস্তা দেখাবে, যেটা গোখলেজি বলেছিলেন। ঠিক। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল একটা তত্ত্ব ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, এটাকে আপনি কীভাবে দেখেন? আমি কোনো কিছু দেখছি না, সব গেম, এটা পলিটিক্স। সুতরাং তৃণমূলের সবাই চোর, ঠিক। এই বিষয় থেকে ব্যক্তিগত আমি সরছেন কোনো না। মতেই সরছি না। আমার মত পাল্টানোর কোনো জায়গা নেই, একদম নাই। মানে আপনি সে একটাই মানে কে তৃণমূল মানে চোর। এনসিপিআই হোক আর কে হচ্ছে আপনার ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, ওইসব দেখো না। তৃণমূলের সঙ্গে ছিল মানে সে চোর। ঠিক। যদি তারা ভালো হতো ওরা তো মানুষ তাহলে আলাদা রেখে দিত। 4 তারিখের আগে বললো না। কারণ আমি সুখেন্দু শেখর ওই ভদ্রলোককে আমি শ্রদ্ধা করছি। হ্যাঁ। কেন? যখন অভয়ার ঘটনা ঘটেছিল, বুকের পাটা নিয়ে কথা বলেছিল, প্রতিবাদ করেছিল। কথা, ওই লোকটা ভালো লোক আমি ঠিক। বলতে পারি। ঠিক। ঠিক আছে, মানে সরকারের থেকেও ওই দুর্দম প্রতাপের মানুষের বাইরে গিয়ে কথা বলা। একদম, সেই জন্য ওই লোকটাকে আমি ভালো বলতে পারি। বাকি যে যা করছে আমাকে সবাইকে এ করতে মানে হবে না। দলের আমি সর্বোপরি নেতাও নই, দলের সিদ্ধান্তকে আমার মানতে হবে। ঠিক। আমি দলের একজন অনুগত সৈনিক, সেই কারণে সব বিষয়ে আমার মন্তব্য করতে হবে এটাও ঠিক নয়। কিন্তু আমার ব্যক্তিগত মত, সেটা ব্যক্তিগত মত, একদম। এবং দলের যেটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আমরা মানব, অসুবিধা কিছু নাই। আপনি কথায় কথায় গীতার শ্লোক বা সংস্কৃত শ্লোক আওড়ান, এবং আবার ধমক চমকের রাজনীতিও আপনি বেশ আলোচ্য আমরা দেখেছি। দুটো বিষয়কে কিভাবে মেলাবো আমরা? ওটাও তো গীতাতে ভগবান দেখিয়েছেন। ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যে তুমি যুদ্ধ করো। ঠিক। ধর্ম বলছে, অর্জুন তুমি কি ভাবছো, কাকে মারছো? যাকে মারছো সেও তো আমার মধ্যে আছে। একদম। যখন যুদ্ধ করছে না ও, তখন ওর মানে মন খারাপ করে অস্ত্র ছেড়ে দিয়েছে। অস্ত্র ছেড়ে দিয়েছে, তখন বলছে ঠিক আছে তোমাকে যুদ্ধ করতে হবে না, আমি যুদ্ধ করছি। অর্জুনকে ধমকেছেন না? তো সুতরাং ওখানেই লেখা আছে সমস্ত, যা নাই ভূভারতে তা আছে মহাভারতে। ঠিক। সেই কারণে আমরা ওটাই মনে করি, গীতার শ্লোক দেই আর যাই দেই, পরিস্থিতি অনুযায়ী আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, সমস্ত দেবদেবতাকে পূজা করে, তাদের হাতে শস্ত্র আছে, তারাও মানে পরিস্থিতি অনুযায়ী অস্ত্র ধরেছে সমাজ সংস্কারের জন্য। এই যে আপনি হাসপাতালে গেলেন, বকাবকি করলেন, তাদেরকে কাজ হচ্ছে? আপনি একবার কমসে কম আপনার ক্যামেরা নিয়ে যাবেন, রামপুরহাটের হসপিটালের পরিস্থিতি কি আছে, 4 তারিখের আগে কি ছিল, এখন কি আছে, একবার গিয়ে দেখে আসুন। মানে অনেক পাল্টে গেছে। পাল্টে গেছে নয়, আপনি সময় দিন, আগামী সময় রামপুরহাটে যে ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম আছে সব বন্ধ হয়ে যাবে। কাউকে ভয় দেখিয়ে বন্ধ করব না, কাউকে কিছু মানে করে বন্ধ করব না। মানে পরিষেবা হসপিটালে এত ভালো হবে, বাকিগুলো বন্ধ হয়ে যাবে। মানে এটাই আপনার পয়সা দিয়ে মানুষ, কেউ কারো পয়সা আছে সে গিয়ে নার্সিংহোমে করতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মানুষ সরকারের ভাবে সুবিধা পায়, যদি কম পয়সায় সুবিধা পায়, ডাক্তারবাবুরা প্র্যাকটিস করছেন, সেই ডাক্তারবাবুরা এখন 500 টাকা 1000 টাকা ভিজিট নিচ্ছে। ঠিক। আমরা প্রজেক্ট আনবো 100 টাকা করে, রামপুরহাটের মানুষ সন্ধ্যাবেলায় যে ডাক্তারকে 500 টাকায় ভিজিট দিয়ে দেখে, তাকে 100 টাকায় ভিজিট দিয়ে হসপিটালে দেখতে পাবে। এটা কি মানে চলতি বছরে শুরু করা যাবে? একদম হয়ে যাবে, একদম হবে। তাহলে তো রামপুরহাট বিধানসভার জন্য একটা বিরাট ভালো খবর হবে। একদম হবে, আপনি নিশ্চিন্তে থাকেন। এবং দুর্বসার একটা মাইলস্টোন হয়ে যাবে এক্ষেত্রে। না, মাইলস্টোন এটা তো আছেও। আপনি অনেক দমদম ক্যান্টনমেন্টে আমি গিয়ে দেখেছি, আছে হসপিটালে, অনেক হসপিটালে আছে, কিন্তু এখানে আমরা আনবো।
তার জন্য আলোচনা শুরু করেছি। আমি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আমাদেরও এটা প্ল্যানিং আছে, আমরা করব, সব হসপিটালে হবে। রামপুরহাটকে গুছিয়ে তুলতে আর কতটা কি করতে হবে মনে হচ্ছে? তাড়াতাড়ি পুরোটা করতে হবে, অনেক কাজ বাকি আছে। নালী নর্দমা, समय महासंग्राम का नाम नहीं विश्राम का, तीनों लोग धन्य है, देवता प्रसन्न है, एक नया ज्योति जली, श्री राम जी का सेना चली। সুতরাং আমাদের অনেক কাজ করতে হবে, সংগ্রাম এখনো বাকি আছে। বাংলাকে, পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে গিয়ে ভারতবর্ষকে যেমন বিশ্বগুরু করতে হবে, পশ্চিম বাংলাকে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ করতে হবে। ওপরে কয়েকজন ইতিমধ্যে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছে, আমরা দেখেছি, তারা রাজ্যসভা সাংসদের জন্য পেয়েছে, কিন্তু নিচুস্তলায় এখন আপনার দরজা খোলেননি, এটা কবে খোলা হবে? দলের আমি অনুগত সৈনিক, কবে দরজা খোলা হবে, তার কবে বন্ধ করা হবে তার সিদ্ধান্ত নেওয়ার মালিক আমি নই। বিজেপি যা বলবে আমি সেটা করব। মানে পলিসি ম্যাটার ডিসক্লোজ করা যাবে না, যেটা আছে সেটা তো সিদ্ধান্তেরই ব্যাপার। শুনুন, পলিসি মেকার তো আমি নই, না, আমি আইন মেকার। একদম। বিধানসভায় আইন হবে, রাজ্যের মানুষের জন্য আইন হবে, সে আইন তৈরি করার জন্য মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে। পলিসি তৈরি করার দায়িত্ব তো আমাকে দেয়নি, পলিসি দল তৈরি করবে। মাননীয় রাজ্য সভাপতি অত্যন্ত প্রতিষ্ঠিত এবং সুবক্তা আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনার নেতৃত্বে দল চলছে, তিনারা ঠিক করবেন, আমরা সেটাকে কার্যকারী করব। অনুব্রত মণ্ডলের পরে কাজল শেখ, এবং সেই সময় বীরভূমের জায়গা দখলের ক্ষেত্রে লড়াইটা বেশ কঠিন ছিল, তো কীভাবে করলেন? ওরা তো একদম দখল করে রেখেছিল, আপনাদেরকে তো মানে কেস কাবাডি দিয়ে, কখন থেকে মনে হলো যে এটা সম্ভব? আমরা সমাজ বুঝতে পেরেছিল এরা থাকবে না। পুলিশ আর প্রশাসন এই যন্ত্র নিয়ে তো তৃণমূল চলছিল, ঠিক। সুতরাং তৃণমূলের বিদায় নিশ্চিত ছিল, সময়ের অপেক্ষা ছিল। সুতরাং এটা বোঝাবুঝির কিছু নাই, যখন সময় হয় তখন সমস্ত কিছুই বোঝা যায়। ঠিক আছে, নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হয়েছে, আমরা অপেক্ষা করেছিলাম, ফল পেয়েছে। এই যে 26-এ যে সাফল্য এলো, সেটা ভাবতে পেরেছিলেন যে এবারে পরিবর্তন আসছে? নিশ্চিতভাবে আসছে, আমরা বুঝতে পেরেছিলাম। এবং আপনি যখন রামপুরহাটে দাঁড়ালেন, আপনাকে যেন ঘোষণা করা হলো, কেমন লাগলো? দেখুন, ভালোই লাগা, খারাপ লাগা নয়। আমাদের সংসদীয় গণতন্ত্রে ভারতীয় জনতা পার্টির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে পরিস্থিতি ছিল। আমাকে দল টিকিট দিয়েছে, দল আমাকে সুযোগ দিয়েছে, আমি দাঁড়িয়েছি, এবং যেখানে বলেছে মানুষ জিতিয়েছে। ঠিক। কেমন লাগছে জেতার পরে? এখন দায়িত্ব বেড়ে গেছে তো, আপনি বললেন প্রচুর, মানে সময় 48 ঘন্টা হলে ভালো হয়। একদম, আপনাকে তো বললাম সমস্ত কিছু। ভালো লাগার জন্য জিতা নয়, কাজ করার জন্য জিতা। বৃক্ষ তোমার নাম কি, ফলন পরিচয়। কেমন লাগছে সেটার উত্তর হবে 31-এর বিধানসভা নির্বাচনে, 5 বছর পরে, যে কী করলাম। আর একটা হচ্ছে যে এবারে 26-এ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিকে একটু এগিয়ে দিতে সুবিধা করেছে না? এটা অটোমেটিক্যালি মানুষের দিক করেছিল যে এবারে তৃণমূলকে হাঁটাতেই হবে? মানুষ তো নিশ্চিত ছিল পশ্চিমবাংলার সনাতনী সমাজ সহ্য করবে না। 1 সেকেন্ডে একটা সম্প্রদায়ের মানুষ তোমাদের গুটিয়ে দেবে। আমি আছি বলে তোমরা বেঁচে আছো, ঠিক। এটা মানুষ শুনতে চায়নি। মানুষ গাড়ির উপরে চেপে 4 তারিখে ডিজের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত শুনতে চায়নি। দুদিনের ছোকরা পকেটে হাত ভরে বড় বড় ভাষণ দেবে। বাংলার মানুষ যারা রাজনীতিকে শ্রদ্ধা করে, নিচের থেকে উঁচু পর্যন্ত লড়াই করে উঠে যায়, মানুষের সঙ্গে থাকে, যাদের সঙ্গে মানুষ কথা বলতে পারে, আর যারা মানুষের সঙ্গে কথা বলে তারা কেউ মেনে নেয়নি। সুতরাং রেজাল্ট হয়েছে, মানুষ আশীর্বাদ করেছে, পরিবর্তন চেয়েছে বলে পশ্চিমবাংলায় পরিবর্তন হয়েছে। রামপুরহাটের মানুষের উদ্দেশ্যে বা আপনার বিধানসভা এলাকার মানুষের উদ্দেশ্যে কি বলবেন? এখন আমি বলবো না, কিছু করার থাকলে সেটা করব, করে দেখাবো, আর ওটাই মূল মন্ত্র। একদম। অনেক ধন্যবাদ আপনাকে যে অনেকক্ষণ সময় দিলেন সারাদিন ব্যস্ততার মাঝে। আমাদের সঙ্গে ছিলেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। তিনি যেটা জানালেন যে মানুষ যে দায়িত্ব দিয়েছে, অর্থাৎ রামপুরহাটের মানুষ, তার এলাকার মানুষজন যে
তার প্রতি আস্থা রেখে এবারে তাকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছেন। তিনি সেই সমস্ত মানুষের জন্য অনেক তার কাজ বাকি আছে। তিনি মনে করেন 48 ঘন্টা এই মুহূর্তে অনেকটা, 24 ঘন্টা অনেকটাই কম, 48 ঘন্টা হলে সুবিধা হয়। ফলে অনেক কর্মসূচি, অনেক কিছু আগামী দিনে রামপুরহাট বিধানসভা পেতে চলেছেন এবং অনেক রামপুরহাটকে কেন্দ্র করে সামগ্রিক অনেক উন্নয়ন বাকি আছে, সেটাও তিনি আমাদের স্টুডিওতে আজকে এসে বললেন। পাশাপাশি বীরভূমের যে দুর্নীতি একের পর এক তৃণমূল আমলে হয়েছে তারও বিষয়ে তিনি অনেক কিছু খোলসা করে জানালেন যে এই ধরনের দুর্নীতির কারণ কী এবং তার ব্যাখ্যাও দিলেন। অনেক ধন্যবাদ, আমাদের এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার।